অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.1 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন সাহিত্য সংস্কৃতি, রাত বাংলার ডাকাতের গল্প, রাধা মাধব মণ্ডলের সঙ্গে কথোপকথনে অর্পিতা চট্টোপাধ্যায়। আজকের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানের বিষয় রাত বাংলার ডাকাতের গল্প। আমাদের সঙ্গে বুড়ো মোহন সর্দার না থাকলে কি হবে, আছে রাধা মাধব মণ্ডল। তার কাছেই শুনবো সব ডাকাতদের গল্প। কোন ডাকাতের গল্প দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে রাধা মাধব? প্রথমেই শ্রোতা বন্ধুদের আমার নমস্কার জানাই। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আপনি শুরু করেছেন সেই রঘু ডাকাত। খুব পেল্লায় বড় দেহ, উঁচু লাথার্জন, গাছ কালো বর্ণের শক্ত মানুষটা, তার ইতিহাস এখনো রাত বাংলার আনাচে কানাচে জড়িয়ে রয়েছে। আমরা ডাকাত রঘুর জন্ম ইতিহাস সম্বন্ধে তেমন খুব বেশি পরিষ্কার নই, তবুও ডাকাত রঘুর অনেক জনপ্রিয়তা, অনেক কাজ সমাজকে আঁকড়ে রেখেছে এখনো। বর্ধমান জেলায় ডাকাত রঘুর জন্ম, এটা ধরে নেওয়া যায়। রঘু ডাকাতের গ্রাম বা জন্মগ্রাম সেই রঘুনাথপুর রঘু ডাকাতের নাম অনুসারেই হয়েছে, যা কাঁকসা থানার অন্তর্গত সেন পাহাড়ি জঙ্গলের কাছে বল্লাল সেনেদের জঙ্গলে এখনো দাঁড়িয়ে রয়েছে। শোনা যায় সেই ডাকাত রঘুই এত জনপ্রিয় ছিলেন তার গ্রামে, যার ফলে গ্রামের মোহনপুর নামটাও তারা পরিবর্তন করে দিয়ে রঘুনাথপুর করেছিলেন সেকালের জমিদার। তারপর রঘু ডাকাত চলে যায় সেন পাহাড়ি জঙ্গলে। সেখান থেকেই তিনি 47টির মতো দল চালাতেন এবং যার বিভিন্ন রকম সৈন্যবাহিনী ছিল সে যুগের। পদাতিক লেটেল বাহিনী ছিল তার প্রধান সামরিক, যাদের বাঁশের লাঠি এবং লাঠির মাথায় কাজ করা বাউল বাঁশের সেসব লাঠি হতো, জব বাঁশেরও হতো। এবং বাঁশের লাঠি খেলায় রঘু ছিল একদম সমান পারদর্শী। শোনা যায় ভাগীরথী নদী উনি বাঁশের লগি গেদে হেলিয়ে ফেরিয়ে গেছিল ওপারে। রঘু ডাকাতের আরো জনপ্রিয় অনেক কাহিনী শোনা যায়। রঘু ডাকাত তার পদাতিক বাহিনীতে 21 জন মেয়ে রেখেছিলেন তার নিজের সিকিউরিটির জন্য সে আমলে। এ কি কম ভাববার বিষয়? শুধু তাই নয়, রঘু ডাকাত সে সময়ের দুবার ইংরেজ সৈন্যদের সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছিলেন, বর্গীদের আক্রমণকে প্রতিহত করেছিলেন। এর অনেক ইতিহাস। শুধু তাই নয়, তিনি লাস্ট জীবনে বর্গী সৈন্যদের এক মেয়েকে তিনি বিয়ে করেন এবং তিনি রাউতডি গ্রামে কিছুদিন ছিলেন। সেটাও বর্ধমান জেলার কাঁকসা থানার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। ডিহি মানে উঁচু স্থান, আর রাউদ্রের বসবাস ক্ষেত্র। রাউতরা আমাদের রাজ্যের লোক নয়, তারা এসেছিলেন বর্গী সৈনিক হিসাবে। এবং তারপর সেখানে রঘু ডাকাতের আস্তানা আছে এখনো রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী রয়েছে দুবরাজপুরের গুহায়, বীরভূমের দুবরাজপুরের গুহায়। রঘু ডাকাতের আরো কিছু কথা জানা যায়, যেমন 106 জন পত্রবাহক ছিলেন, যারা রঘু ডাকাতকে ইনফরমেশন দিতেন যে কোথায় কোথায় ডাকাতি করা যাবে। এবং সেই ইনফরমেশনের কায়দাও বিভিন্ন রকম ছিল রঘু ডাকাতের ক্ষেত্রে। দিনের বেলায় কেউ বাড়ির লোক অসুস্থ হলে তার খবর নিয়ে আসার ছল করে, বা তার বাড়িতে গিয়ে কোনো গবাদি পশু হারিয়েছে তার খোঁজ খবর করতে গিয়ে দেখে আসা এবং রাত্রিকালে তার বাড়িতে আক্রমণ করা। তবে খুব বেশি বাড়িতে আক্রমণ রঘু ডাকাত করেনি। রঘু ডাকাত করেছে রাজ ভান্ডার লুট করেছে, বর্ধমান রাজা বিষম কুমারী ভান্ডার লুট করেছে রঘু ডাকাত। রঘু ডাকাত আপনার রাজনগরের রাজাদের আক্রমণ করেছে, কান্ধির রাজার আক্রমণ করেছে। এবং গৌর মুখোপাধ্যায় বলে এক জমিদার ছিলেন, খুব প্রভাবশালী জমিদার। তিনিও সুরুলের, এই গৌরমোহন মুখোপাধ্যায় সুরুল, সে যুগের বলিপুর এবং আপনার মুলুকের এই গোটা এলাকাটার জমিদারি চালাতেন গৌরবাবু। সেই গৌরবাবু একজন বিখ্যাত ডাকাত বাহিনী ছিলেন এবং সেই ডাকাতরাই গৌরবাবুর সঙ্গে থেকে তার লাঠিয়াল বাহিনী হিসাবে গোটা বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া বিভিন্ন জায়গায় জয় করে বেড়াতেন। সেই গৌরবাবু খুব অত্যাচারী শাসক ছিলেন। সেই গৌরবাবুর প্রধান লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করত রামা বাগদি বলে একজন বিখ্যাত ডাকাত। সেই রামা বাগদির প্রধান সেনাপতি ছিলেন বাঙ্কো ডাকাত। উনি সুরুল গ্রামে থাকতেন। সেখানে বাঙ্কুর কালীর একটা বেদিও আছে সুরুল গ্রামে। হ্যাঁ, এবং মুলুকের গ্রামেও বাঙ্কো ডাকাতের কালী বলে একটি স্থান এখনো পতিত আছে মুলুকের মাঠে। সেই বাঙ্কো ডাকাত তার মুনিবকে প্রতি প্রহরে তামাক সেজে দিতে আসতেন রন পায়ে করে সুরুল থেকে মুলুক অব্দি, এই 4-5 কিলোমিটার রাস্তা। এগুলো সব গল্প কথা, মানুষের থেকেই জানা।
তবুও এই রঘু ডাকাতের সঙ্গে লড়াই হয় বাঙ্কো ডাকাতের রামাবাগদির বাহিনী, এবং সেই বাহিনীর বাঙ্কো ডাকাত রামাবাগদিরা সব নিহত হয়েছিলেন রঘু ডাকাতের আক্রমণে অজয়ী গহ্বরে। আমরা আরো একটু যদি পিছিয়ে যাই তাহলে রঘু ডাকাতের আরো কয়েকটি উল্লেখযোগ্য ইতিহাস পাওয়া যায়। রঘু ডাকাত একবার এক বোজবাসী, গৌর সুন্দর বোজবাসী, উনি এসেছেন জয়দেবে। সে গৌর সুন্দর বোজবাসী জয়দেবের রাধা বিনোদ মন্দির, কুশেশ্বর ঘাট দেখতে এসেছেন সুদূর বৃন্দাবন থেকে। খবর গেছে রঘু ডাকাতের কাছে, তার আস্তানায় গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরের কাছে তখন তিনি থাকতেন, এবং সেখানে গৌর খেপা বলে একজন সাধক ছিলেন শুধু। রঘু ডাকাত যাকে তন্ত্র মন্ত্রে দীক্ষিত করেন। রঘু ডাকাত সে খবর পাওয়া মাত্রই তাকে আক্রমণ করেন এবং ব্রজবাসীকে হত্যা করে অজয়ে প্রাচীন অজাবতী নদীতে, পাল যুগের কৃষ্ণা নদীতে ফেলে দেয়। অনেক পর গৌর খেপার কানে সে কথা পৌঁছালো যে একজন সাধককে মেরেছে রঘু। তার জন্য রঘুকে তিনি তার রাজ্য থেকে তাড়িয়ে দেন, এবং তারপরই রঘু ডাকাত বন্দী হন সিউড়ির জেলে। ঠিক ইংরেজ আমলের তখন মাঝামাঝি সময় সিউড়ির জেলে বন্দী হলেন রঘু ডাকাত। শোনা যায় সেই সময় তার নিজের এলাকার এক মহিলার বিয়ে ঠিক করেছেন, খুব গরিব বাবা, কৃষক পরিবারের মেয়ে। বিয়ে করতে এসে বরপণ বাবদ যা চেয়েছিলেন তার চাইতে বেশি দাবি করেন, তা নলে বর ফিরিয়ে নিয়ে যাবেন এমন বলেছেন বিয়ের আসরে। হতব্রহ্ম বাবা রাত্রিবেলাতেই জমিদারকে তার ভিটে বাড়ি বন্ধক দিয়ে সে বরপণ দিতে সমর্থ হয় এবং বিয়ে হয়। খবর বন্দি রঘু ডাকাতের কানে পৌঁছায়। শোনা যায় রঘু ডাকাত তখন সিউড়ি জেল থেকে পালিয়ে এসে সেই রাতেই বরকে আক্রমণ করে বরের কাছ থেকে সে ধন ছিনিয়ে নিয়ে আবার কন্যার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। এই রঘু ডাকাতের অনেক মৌলিক ইতিহাস পাওয়া যায়। শুধু তাই নয়, আমরা বর্ধমানের অনেকগুলো গড়ে রঘু ডাকাতের কালী, রঘু ডাকাত নামই রঘু কালী বলে পূজিত হয়ে আসছে। এবং রঘু ডাকাতের খুব প্রাণবন্ত বন্ধু ছিলেন, খুব সমসাময়িক বন্ধু ছিলেন জেবনা ডাকাত। সেও এক বিখ্যাত ডাকাত যাকে জীবন বলে আমরা পাই। সেই জেবনা ডাকাতেরও কালী রয়েছে বর্ধমানের লবণধার বলে দেবশালা গ্রামের গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। এই জীবন ডাকাতের গল্প একটু শুনি। জীবন ডাকাত বা জেবনা ডাকাত তিনি ডাকাতি করতে যেতেন পত্র দিয়ে, চিঠি দিয়ে। এই বীরভূমে অনেক ডাকাতি পত্র দিয়ে ডাকাতি করতে যেতেন। গফর মিয়া, চাঁদ আলী খাঁ, লাভপুরের হিচাই মোল্লা, এরা সব চিঠি দিয়ে ডাকাতি করতে যেতেন। শোনা যায় খুব ভালো বহুরূপী সাজতে পারতেন জেমনা, এবং জেমনা তার প্রতিবেশী কোনো স্বনামধন্য নামজাদা ব্যক্তিত্বের ছদ্মবেশ ধরতেন এবং সেই ছদ্মবেশে ডাকাতি করতে যেতেন। তারপর সেই ইংরেজ সৈন্যরা সেই ভদ্রলোককে তুলে নিয়ে যেতেন। জেমনা চুপ করে থাকতেন এবং গ্রামের লোকরা জেমনাকে বহুকাল জানতো যে একজন ভালো, শান্ত শিষ্ট, বেঁটে গোছের ভালো মানুষ। জেমনা ডাকাত এই ধারণা অনেক পরে আসে যখন ইংরেজরা তাকে বন্দি করে, এবং জেমনার 175 জন সৈনিক নিয়ে বীরভূমে ইলামবাজারের গঞ্জ, লাক্ষা একজন বাণিজ্যের বিখ্যাত গঞ্জ ছিল ইলামবাজার বীরভূমের, সেই ইলামবাজার গঞ্জ আক্রমণ করে। এবং শোনা যায় আলিবুদ্দি খাঁয়ের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছিলেন জেমনা। এসব ইতিহাস কথা, এবং তার ইতিহাস নির্ভরতার ওপরে বেশি জোর না দিয়ে ক্ষেত্র সমীক্ষায় মানুষের কাছ থেকেই তাদের গল্প টুকরো টুকরো করে তুলে আনাই ভালো। মঙ্গল কাব্যের যুগে অনেক ডাকাত ছিলেন শোনা যায়। হ্যাঁ ছিল তো, মঙ্গল কাব্যের যুগে। তাকে বলিনি, মঙ্গল কাব্যের প্রেক্ষাপট হলো আমাদের এই অজয় আর দামোদর নদীর দুই তীর। এই অজয় এবং দামোদর নদীর দুই তীরেই বেশিরভাগ মঙ্গল কাব্যের কবিরা জন্ম গ্রহণ করেছেন। সে বসুধা ইলামবাজারের বিপরীতে বর্ধমানের গ্রাম কাঁকসার থানার অন্তর্গত বসুধা গ্রামে মঙ্গল কাব্যের আদি যুগের কবি নরসিংহ বসুর জন্ম। এবং মঙ্গল কাব্যের ঘনারাম, রূপরাম এরা দামোদরের তীরে জন্মগ্রহণ করেছেন। এই মঙ্গল কাব্যের কবিরা এবং মঙ্গল কাব্যের পাঁচালী গান এখনো বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু প্রান্ত লগ্ন গ্রামগুলোতে শোনা যায় সন্ধ্যাবেলায়। সেই মঙ্গল কাব্যের যুগেই আমরা মঙ্গল কাব্যের ইতিহাস ঘাটতে যেই বিখ্যাত কয়েকজন ডাকাতের কথা বলবো, সেই ডাকাতগুলো মঙ্গল কাব্যের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে। বীরবংশীয় ডোম বলে এক ডোমের বসবাস আমরা বীরভূম এবং বর্ধমানের বেশ কিছু গ্রামে লক্ষ্য করি। এই বীরবংশীয় ডোমরা ছিলেন সামন্ত রাজা, ঈশ্বর, তাম্রলিপ্ত ইতিহাসের যে তাম্রলিপ্ত সভ্যতার ইতিহাস জানা যায়, সেখানে ইছাই ঘোষ, ঈশ্বর ঘোষ এক কিনা এ নিয়ে অনেক কনফিউশন আছে। তবু আমরা বলবো যে ঈশ্বর ঘোষ বা ইছাই ঘোষ বর্ধমান মহারাজা চিত্ত সেনের স্মৃতিস্তব্ধ, যেটা এখন ইছাই ঘোষের দেউল নামে কাঁকসার জঙ্গলমহলের বল্লাল সেনের জঙ্গলে, সেন পাহাড়ির জঙ্গলে, ঢেকুরগড়ের জঙ্গলে দাঁড়িয়ে রয়েছে এখনো এক রেখো দেউলটি। সেটা ইছাই ঘোষের দেউলই বলা হয়। সেই দেউল সংলগ্ন জায়গায় কিছু কিছু জায়গায় এখনো ডাকাতদের ডেরা লক্ষ্য করা যায়। তেমনি একটি গ্রাম
দেউলের পাশে আলীনগর, সেখানেই বসবাস করতেন এক সময় বাংলার নবাব আলীবর্দী খাঁ। তিনিও একটি পদাতিক ডাকাত বাহিনী চালাতেন এবং তাদের ডাকাত বাহিনী এই বীরবংশীয় ডোমেদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। কালু ডোম বা কালুবীর ডোম সেই ডাকাতদের এক উত্তরসূরি এবং শোনা যায় এখানেই বিখ্যাত ডাকাত রক্ষা, বিখ্যাত ডাকাত কালীশঙ্কর, মনোহর কোটাল এরা জন্মগ্রহণ করেন এই অজয়ের তীরে। যদি আরো একটু পিছিয়ে যান, তা রঘুবীর ঘোষলেরা যখন আক্রমণ করে আমাদের বর্গী আক্রমণের সময়, তখনও তারা যে বাহিনী ব্যবহার করেছিল, তাদের যে আক্রমণের কায়দা তাও ডাকাতিরই সামিল। এবং তারা লুট তরাজ, যখন সুপুর আক্রমণ করে, সুরত রাজা ছিলেন আরো প্রাচীনকালে, এই আক্রমণের সময় ধরুন সুরত রাজার অনেক সৈন্য, প্রায় ধরুন লক্ষাধিক সৈন্য রক্ত ধৌত হয়েছিল। কেউ কেউ বলে তার জন্যই নাম বলিপুর, আবার কেউ কেউ বলেন অষ্টমীর খ্যান ধরতে রাজা সুরত লক্ষ্য বলি দিয়েছিলেন বলেও বলিপুর হতে পারে। ডাকাতদের যেমন কালো দিকও আছে, তেমন সাদা দিকও আছে, সামাজিক দিকও আছে, গৌরব উজ্জ্বলের দিকও আছে। মঙ্গল কাব্যের আরো কয়েকজন বিখ্যাত লাউ সেনের বাহিনীতে কাজ করতেন এমন কিছু আপনার কোটাল, বাগদি, দুলে, ডোমদের দুলে বলা হয়, এবং আপনার বীরবংশীয় ডোম, এরা পদাতিক বাহিনীতে কাজ করতেন। তাদের বেশিরভাগ সৈন্য বা বেশিরভাগ তাদের বংশধররা আকসার বিভিন্ন জঙ্গলমহলে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা পরবর্তীকালে ডাকাত, কেউ রায়বেশে শিল্পী, কেউ কাহার বাহক বা কেউ ঢাকি বাদক হিসাবে কাজ করছে এখন। এবং আপনি যদি আরেকটু পিছিয়ে যান, এই আপনাকে বলছিলাম বাঙ্ক ডাকাত, বীরভূমের বিখ্যাত ডাকাত বাঙ্ক, আপনার বিখ্যাত ডাকাত জেমনা, রঘু, বিশু ডাকাত, এরা সবাই এক একজন বহুরূপী শিল্পী ছিলেন এবং খুব বিখ্যাত বহুরূপী শিল্পী ছিলেন। আপনি যদি দেখেন রঞ্জাবতীকে যেদিন আক্রমণের কথা শোনাচ্ছেন লাউসেন, সেদিনও কিন্তু লাউসেনের ছদ্মবেশে কালুডেম গিয়ে রঞ্জাবতীকে জানিয়ে এসেছিলেন যে আজ আমাদের শিবিরে আক্রমণ হবে, এবং সেদিনই ইছাই ঘোষের সঙ্গে লাউসেনের যুদ্ধ বাঁধে বীরভূমের একটি গ্রাম, যেটি এখন সন্ধিপুর হয়ে গেছে, সেখানেই সন্ধি হয়েছিল। এটি শীর্ষাঞ্চলে পড়ে। আর উদয়পুরে উদিত হয়েছিল সেই গল্প কথা এখনো জড়িয়ে আছে, ধরুন যে সূর্য উদিত হয়েছিল পশ্চিমে, কিন্তু ঠিক পশ্চিম বলা যাবে না। আমার মনে হয় যুদ্ধকালীন সময়টা তখন ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস ছিল, শীতকালীন সময়, তাই উদয়পুর ঠিক একটু হেলেই উদিত হয়েছিল। উদয়পুর পূর্ব দিকেই বাট একটু হেলে, এবং এখানেও ডাকাতদের আস্তানা ছিল, এখানে নেপাল ডাকাতের আস্তানা ছিল। নেপাল ডাকাত নারী এবং শিশুদের প্রতি আক্রমণ করতো না, এর মঙ্গল কাব্যের যুগে ডাকাত। নেপাল ডাকাত নারী এবং শিশুদের প্রতি আক্রমণ করতো না, কিন্তু নেপাল ডাকাত বড় লোকদের কাছে লুট করে গরিবদের বিলি করত। এবং এই ৭৬-এর মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষি প্রধান এলাকাগুলো। ১৭৮৯ খ্রিস্টাব্দে লুণ্ঠিত হয় ইলামবাজার শহর, এবং সেই লুণ্ঠিত করার যে ডাকাত বাহিনী তার নেতৃত্ব দেন জেমনা। এবং ১১৫৪ সালের আগেই রাজা রুদ্রচরণের মৃত্যু হয়, তখন রাজা রুদ্রচরণের আন্ডারে ছিল বীরভূমের ওই অংশ, এবং তার মৃত্যুর পরপরই বর্গীদের আক্রমণ শুরু হয়, এবং সেই বর্গীদের আক্রমণে সঙ্গে রাজনগরের রাজারাও যুক্ত হয়, কারণ রুদ্রচরণকে দেখতে পারত না তারা। এবং সেই নানুরের জমিদার ছিলেন দুর্লভ রায়। এই দুর্লভ রায় খুব সাহসী পুরুষ, এবং তিনি ৫১টা ডাকাতদের নিয়ে একটি দল চালাতেন। পরবর্তীকালে গুরু সদন দত্ত তাদের বংশধরদের নিয়ে প্রথম ব্রতচারী টিম করেন। আর এই যে ইলামবাজারের কাছে, ইলামবাজার যে লুণ্ঠন, তুলো, কার্পাস শিল্পের ব্যাপক ক্ষতি হয়, এর ফলে বীরভূমের অর্থনৈতিক ক্ষতিও কিন্তু সেই সময় ডাকাতদের হাত ধরেই হয়। এর কিছুটা অংশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাধা উপন্যাসে তুলে এনেছেন। আর আলীবর্দী খাঁকে আক্রমণ করেছিলেন জেবনা ডাকাত বর্ধমানের পাণ্ডু গ্রামের কাছে, যেখানে পাণ্ডু রাজার স্তূপ আছে, তার নিচে ওখানে পাণ্ডু দহ বলে একটি দহ ছিল, সেই দহতে জাহাজ থেকে নামিয়ে। অজয়ের নাব্যতা তখন অনেক বেশি ছিল এবং অজয়ের বুকে জাহাজ চলতো। ১৭৭০ খ্রিস্টাব্দ ১১৭৬ বঙ্গাব্দ বাংলা জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সে সময় ছোট ছোট জমিদাররাও পড়েছিলেন বিপর্যয়ের মুখে। বঙ্কিম তার আনন্দমঠ উপন্যাসে সে বিবরণ দিয়েছেন। উইলিয়াম হান্টার সাহেবের মতে এই মন্বন্তর বাংলার মোট জনসংখ্যার ৩৫% মানুষ এবং কৃষিজীবী মানুষের মোট ৫০% মানুষ মারা গিয়েছিল মন্বন্তরের কবলে পড়ে। ফলে বাংলার বহু গ্রাম শ্মশানে পরিণত হয় সে সময়।
সেই সময় ছোট ছোট জায়গা লুট তরাজ রাহাজানি এইসব করে এক এক শ্রেণীর ডাকাত দল বাংলা জুড়েই গজিয়ে উঠেছিল। নেফাজ, কালুবীর বা সপ্তম এইসব ডাকাতদের উদ্ভব তখনই। বিশু ডাকাতের উত্থান সেই সময়ই পায় এবং বিশু ডাকাত শোনা যায় 21টি গড়, বর্ধমানের 21টি গড়ের নিয়ন্ত্রক ছিলেন এবং বীরভূমের 6টা গড়কে তিনি দখল করেছিলেন। মোট 27টি গড় তার ক্ষমতাধীন ছিল এবং তার নিয়ন্ত্রণে চলতো। বীরভূমের এখন অনেকগুলো যে কালী পুজো আমরা দেখতে পাই, সেগুলোই ডাকাতদের হাত ধরেই তৈরি। এই বিষয়ে আপনার কি মত? অবশ্যই শুধু বীরভূম না, সম্পূর্ণ রাঢ়বাংলায় বেশ কিছু কালী পুজোর উদাহরণ আমি দিতে পারি যা ডাকাতদের হাত ধরেই প্রতিষ্ঠিত। আমরা যদি রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে এসেছিলেন, ছাতিমতলায় তাকে প্রথম আক্রমণ করেছিল ডাকাতের দল। তার নামধান প্রমথনাথ ঋষি তার বইয়ে দিতে পারেননি। সেই ডাকাতের দলের হাত ধরেই ভুবনডাঙ্গার কালী বা ডাঙ্গালিতলার কালী প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে ডাকাত অক্রুর গোসাই ডাঙ্গালি কালীতলায় তিনি শাক্ত সাধনা করতেন। আমরা মনোহর খেপার যদি যুগে যাই, মনোহর খেপা বামা খেপার অনেক আগে শক্তি সাধন পীঠে তারাপুর গ্রামে কালী সাধনা করতেন। আমরা শ্যামরূপার গড়ে যদি যাই, গৌর খেপা ডাকাত সর্দার ছিলেন। ভবানী পাঠক ওনার সঙ্গে সখ্যতা ছিল। সেই গৌর খেপাও ডাকাত সর্দার হাত ধরেই মা শ্যামার প্রতিষ্ঠা ওখানে। আমরা যদি মধুপুর গ্রাম, বর্তমানের গ্রাম খটনগর, তাঁতিদের গ্রাম তো খটখট মাকুর শব্দেই ঘুম ভাঙতো বলে জমিদাররা খটনগর নাম রেখেছিলেন পরবর্তীকালে। কুশিনামাতে জানা যায় গ্রামের অতির নাম ছিল মধুপুর। সেখানে যে দুর্গাপুজো, মা ভবতারিণী পুজো এখনো মহিষ বলি হয় অষ্টমীর দিন, সেই পুজোরও প্রতিষ্ঠাতা আমরা বিখ্যাত দুই ভাই ডাকাত ছিলেন ওখানকার আউস গ্রামের। ডাকাত দুই নাম হলো আলমা এবং ভক্ত। আলমা ভক্তের দল বলা হতো। এবং শুধু তাই নয়, এরা অত্যাধুনিক বাঁশের অস্ত্র ব্যবহার করতেন সেই সময়। সেই অস্ত্রগুলো ধরুন অভিনব বিষয়। লাঠিতে রাংটা পরানো, লাঠিকে মোড়ক করে বাঁধা ধাতু দিয়ে, এবং ঢেকার গড়ে বা ঢেকুর গড় যাদের নাম অনুসারে কাঁকসার জঙ্গলমহল, সেই ঢেকারও কামাররা এই লাঠিগুলোকে বেঁধে দিত কোনো ধাতব পদার্থ দিয়ে, যাতে আরো শক্তি বাড়ে লাঠির। এবং গাদা বন্দুক বলে তীরন্দাজ বাহিনীকে লাগিয়ে বাঁশের তৈরি বন্দুক তৈরি করেছিলেন এই আলমা ভক্ত দু ভাই। শুধু তাই নয়, এরা রন পায়ে করে বড় বড় পাঁচির এবং গৃহস্থের বাড়িতে চলে যেতেন। তাদের দ্বারাই আপনারা উগ্রচণ্ডী বলে একটি কালী প্রতিষ্ঠা করেছিলেন। জেবনা ডাকাত, জেবনা কালী রয়েছে আউস গ্রামের জঙ্গলে এখনো। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু এই বিষয়ে এত বিস্তারিত গল্প আছে যে এত অল্প সময় তা শেষ হবার নয়। তাই আমরা আবারও কখনো রাধা মাধবকে ডাকবো ডাকাতের গল্প শোনার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি কেউ এমন ডাকাতের গল্প জানেন, বীরভূমের ডাকাত, বর্ধমানের ডাকাত কিংবা রাঢ়ের ডাকাতের গল্প, আপনারা আমাদের লিখে পাঠান না সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে। আমাদের ঠিকানা সাহিত্য সংস্কৃতি, কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শান্তিনিকেতন, সুরুচিপল্লী, 731235। আপনারা সকলে খুব ভালো থাকুন এই কামনা করি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।